নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আর আজ 5টার ইঙ্গিত নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপর্ণা, আর আমার সঙ্গে রয়েছে আমার সহ সঞ্চালক অঞ্জন। আর শুরুতেই আজকের যে বিষয়, আপনারা সকলেই জানেন যে চাকরি হারারা ইতিমধ্যে এসএসসি ভবনের সামনে বিক্ষোভ করছে। তাদের দুটি দাবি, এক হচ্ছে 22 লক্ষ ওএমআর সিট প্রকাশ করতে হবে, আর দ্বিতীয় হয় যোগ্য তালিকা না হলে অযোগ্যদের বরখাস্ত। এই দাবি নিয়ে তারা আন্দোলন করছে এসএসসি ভবনের সামনে। আদেও কি তালিকা প্রকাশ করবে এসএসসি, নাকি শুধুমাত্র তাদের আন্দোলনই তারা করছে, তাদেরকে শুধুমাত্র আশা দিচ্ছে, প্রতিশ্রুতি দিচ্ছেন? আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয় নিয়ে ইঙ্গিত দেব। তার আগে দেখব একটি বিশেষ প্রতিবেদন। আচমকা চাকরি হারার পর থেকে কেটেছে বহু নির্ঘুম রাত। যোগ্যতার ভিত্তিতে পাওয়া শিক্ষকতার চাকরিতে হঠাৎই অনিশ্চয়তা। কারা যোগ্য, কারাই বা অযোগ্য, তালিকা প্রকাশ করে পৃথকীকরণের ভরসা দিয়েছিল এসএসসি। তার দিনও ধার্য করা হয়েছিল, কিন্তু শুধু মৌখিক আশ্বাস বা প্রতিশ্রুতিতে কাজ হলো না। তা আরও একবার প্রমাণিত হয়েছে সোমবার। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও যোগ্য অযোগ্যর কোনো তালিকাই প্রকাশিত হয়নি। কথা দিয়ে কথা না রাখায় এসএসসি আর মধ্যশিক্ষা পর্ষদ ভবনের সামনে রাতভর ধর্নায় বসে রইলেন যোগ্য শিক্ষকরা। ভুখা পেটে সকালেও চলছে একরোখা প্রতিবাদ। চেয়ারম্যানের সাথে দেখা করতে কিছু আমাদের যোগ্য চাকরিহারারা গিয়েছিল, আলোচনায় কিচ্ছু উঠে আসেনি। তিনি বললেন যে 9-10-এর 3টে ফেজ, 11-12-এর 2টো ফেজ কাউন্সিলিং যাদের হয়েছে তাদের যোগ্য অযোগ্যের তালিকা দেবেন। আমরা কেন মানব? আমাদের পরিষ্কার বক্তব্য, এসএসসি 2016 প্যানেলে যারা নিয়োগ হয়েছে তাদের মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য সেই লিস্ট প্রকাশ করে সার্টিফাই করে দিক। যে মিরর ইমেজের কপি রয়েছে 22 লক্ষ প্লাস, সেই মিরর ইমেজের কপি মুখ্যমন্ত্রীর কালীঘাটের যে খাট আছে সেই খাটের তলায় রাখা আছে। সেই মিরর কপি পাবলিক ডোমেনে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দিক। যারা সুপ্রিম কোর্টে ইতিমধ্যে অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে তাদের টার্মিনেশন করুক। এটাই পরিষ্কার বক্তব্য, আর কোনো বক্তব্য নেই। এই দাবি না মিটলে এই অবস্থান, এই আন্দোলন কোনো অবস্থায় কোনো মতে আমরা ছেড়ে যাব না। রাতভর দফায় দফায় উত্তাল হয়েছে করুণাময়ী চত্বর। রাত গভীর হতেই উত্তাল পরিস্থিতি। চাকরিহারা মহিলাদের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতি পুলিশের। মঙ্গলবার ভোরের আলো ফুটলেও থামল না স্লোগান। সোমবার শুরু হওয়া অবস্থান আন্দোলনে শিক্ষকদের সঙ্গে যুক্ত হয়েছেন অশিক্ষক কর্মীরাও। একই সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের দপ্তরেও চলছে আমরণ অনশন। গ্রুপ সি ও গ্রুপ ডির 8 জন কর্মী সোমবার বিকেলে 3 তলায় অবস্থান শুরু করে রাত থেকে অনশনে বসেছেন। তাদের দাবিও এক, যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ এবং ক্লারিফিকেশন পিটিশনের সুযোগ শিক্ষাকর্মীদের জন্যও চালু করা হোক। অবিলম্বে আমাদের জন্য শিক্ষাকর্মী যারা গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে তাদের জন্য এমএ ফাইল করে আমাদেরও বেতন বহাল রাখতে হবে। আমাদের শিক্ষা যেহেতু একটা শিক্ষা সিস্টেম, একটা স্কুল যেহেতু শিক্ষাকর্মী ছাড়া কখনো স্বয়ং সম্পূর্ণ হতে পারে না, তাই আমরাও যদি স্কুলে যেতে পারি তার ব্যবস্থা করুক এবং অবিলম্বে 22 লাখ ওএমআরের ইমেজ আমাদের প্রকাশ করুক। সোমবার দুপুরের পর আচার্য সদন থেকে বেরোতে পারেননি কেউ। রাতে খাবার অর্ডার করলেও সেসব খাবার ঢোকার আগেই নষ্ট করে দেন বিক্ষোভকারীরা। মঙ্গলবার সকালে এক ব্যক্তি চা দিতে ঢুকেছিলেন আচার্য সদনে। তার হাত থেকে মাটির ভাঁড় কেড়ে ভেঙে ফেলা হয়। মঙ্গলবার সকালে আন্দোলনকারীদের সতর্ক করলেন বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকার। আমি এখনো বলছি যে শান্তিপূর্ণ প্রতিবাদে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যদি এরকমভাবে খাবার জিনিস সেইগুলো আটকানো হয়, অনেকক্ষণ ধরে কাল সকাল থেকে সব লোকজন এখানে আছে, তারা যখন ঢোকবার চেষ্টা করছে, পুলিশের বিশেষ করে যখন ঢোকার চেষ্টা করছে, বেরোনোর চেষ্টা করছে, বহু এখানে ইনসিডেন্টস হয়েছে, এখানে ধাক্কাধাক্কি দেওয়া হয়েছে, আটকানো হয়েছে। তো এটা কিন্তু আইন অনুসারে হচ্ছে না। আমি ওনাদেরকে অনুরোধ করব, ওনারা শান্তিপূর্ণ অবস্থান যা করছেন করুন,
কিন্তু এই জিনিসগুলো যেন না করা হয়। কেন দিনক্ষণ জানানো সত্ত্বেও তালিকা প্রকাশ করল না এসএসসি? সোমবার সারাদিন চাকরিহারাদের অপেক্ষা করানোর পর এসএসসির তরফে কার্যত দায়সারাভাবে জানানো হয়েছে আইনি বাধা রয়েছে। তালিকা প্রকাশের অনুমতি দিতে নারাজ আইন বিশেষজ্ঞরা। তাহলে উপায় কি? কমিশন শিক্ষামন্ত্রী জানালেন 31শে ডিসেম্বর পর্যন্ত যোগ্যরা বেতন পাবেন, তার মধ্যে হয়ে যাবে নতুন নিয়োগ। এখন প্রশ্ন, কারা বেতন পাবেন? অযোগ্যদেরও বেতন দেওয়া হবে না তো? উত্তর নেই কারোর কাছেই, আর তাতেই আরও বাড়ছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের প্রতিবাদ গর্জন। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। দেখুন, ভুকা পেট অর্থাৎ খালি পেটে স্বপ্ন দেখছেন তারা, আশাহত হয়ে রাস্তায় বসে রয়েছেন তারা, দিনের পর দিন স্বপ্ন দেখছেন হয়তো এবার সবটা পরিষ্কার হয়ে যাবে, কিন্তু পরিষ্কার হচ্ছে না। হাজারো জল্পনা থাকছেই, এখনো পর্যন্ত যোগ্য অযোগ্যের তালিকা বেরোচ্ছে না, প্রকাশ করা হচ্ছে না। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দিকে তাকিয়ে তারা গতকাল রাজপথে বসে থাকলেন, এসএসসি চেয়ারম্যানের দিকে তাকিয়ে তারা বসে থাকলেন, কিন্তু না, আজও যোগ্য অযোগ্যদের তালিকা বেরোয়নি। উল্টে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কড়া ভাষায় জানিয়ে দিলেন যে কোনো রকম যোগ্য অযোগ্যদের তালিকা বেরোবে না। এ বিষয়ে কথা বলবো আমরা। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, কার্যত যে ছবিটা গতকাল থেকে আমাদের চোখে ধরা পড়ছে তা হলো এই সব যাদের হাতে চক ডাস্টার থাকার কথা তারা আজ প্ল্যাকার্ড হাতে রাজপথে বসে রয়েছেন। সেই সব চাকরিহারারা, সেই সব যোগ্য চাকরিহারারা যারা রাস্তায় বসে রয়েছেন তারা শুধুমাত্র চাইছেন যে 23 লক্ষ ওয়েমার শিট কার্যত সব কিছু সামনে আসুক, পরিষ্কার হোক যাবতীয় বিষয়, কে যোগ্য কে অযোগ্য বাছাই করে বলা হোক, এবং যোগ্যরাও চাকরিতে থাকছে, অযোগ্যরাও চাকরিতে থাকছে, এবং তার সঙ্গে সঙ্গে তাদের স্যালারি কে কোনটা পাবে, যোগ্যরাও কি স্যালারি পাবে, অযোগ্যরাও কি স্যালারি পাবে, অন্তত অযোগ্যদের বের করে দেওয়া হোক। এই বিষয়গুলো, এতগুলো তাদের চাওয়া পাওয়া, একটাও পূরণ হচ্ছে না। কারণ এই মুহূর্তে ছবিটা ঠিক কি ধরা পড়ছে, ঘড়ি কাটায় 5:05। দেখো, প্রথমে দুটো গুরুত্বপূর্ণ তথ্য তোমাকে জানিয়ে রাখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। তার মধ্যে প্রথমটি যেটা, যে আজকে হয়তো এসএসসির তরফ থেকে একটি তালিকা সেটা রাজ্য সরকারের কাছে যেতে পারে। আবারও বলছি, এসএসসির কাছ থেকে একটি তালিকা রাজ্য সরকারের কাছে যেতে পারে, যোগ্য অযোগ্যর তালিকা, কিন্তু পাবলিকলি নয়, বা পাবলিক করা হবে না, বা বিজ্ঞপ্তি আকারে সেগুলো জারি করা হবে না, কিন্তু এরম একটি তালিকা যেতে পারে বলে এখনো পর্যন্ত খবর। দ্বিতীয় যে বিষয়টি, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক এই সমস্যার সমাধানে, সেই বৈঠক আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। এর পাশাপাশি যেটা বলার, যে গতকাল রাত্রি থেকে এই আচার্য ভবন, আমি দেবরাজকে বলবো দেখাতে, এই আচার্য ভবনে এসএসসির চেয়ারম্যান, সেই এসএসসির চেয়ারম্যান তিনি কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত ঘেরাও হয়ে রয়েছেন, এবং সেখানে দাঁড়িয়েই এই মুহূর্তে যারা এই মুখে রয়েছেন, আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব তাদের সাথে। একটা নোটিশ গেছে, কোন লিস্টের ভিত্তিতে সেটা জানি। তোমরা কজন যাচ্ছ ভিতরে চিন্ময়? 7-8 জন। আমরা এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার খানিকটা চেষ্টা করলাম, এবং আরও তোমায় যেটা বলার, যে আজকে যেটা শিক্ষামন্ত্রীর তরফ থেকেও বলা হয়েছিল যে তালিকা সরাসরি প্রকাশ করা সম্ভব নয়। অন্যদিকে এই যে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের যেটা বক্তব্য, যে তাদেরকে কিন্তু যে তালিকা, সেই তালিকা প্রকাশ করতে হবে, না হলে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন। এবং এই বক্তব্যকে সামনে রেখেই কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এখনো পর্যন্ত চলছে। ত্রয়ন, তোমার থেকে একটা বিষয় জানার চেষ্টা করব। এই যে শিক্ষামন্ত্রী তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বা রাজ্য সরকারের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তালিকা প্রকাশ করা হবে, ঠিক কোন জায়গায় জটটা তৈরি হচ্ছে, যে কারণের জন্য এত ঢিলেমি হচ্ছে, বা শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে যে কোনো রকম তালিকা প্রকাশ করা হবে না, সেক্ষেত্রে কোন জায়গায় অ্যাকচুয়াল সমস্যা? সুপর্ণা, দেখো, শিক্ষামন্ত্রীর তরফ থেকে আজকেও যেটা বলা হয়েছে, যে তালিকা প্রকাশ করতে তাদের কোনো অসুবিধে নেই, কিন্তু
তাদের যেটা বক্তব্য যে সুপ্রিম কোর্ট যেহেতু তালিকা প্রকাশ করার বিষয়ে কোনো বক্তব্য বলেনি, ফলে তালিকা প্রকাশ করলে কন্ডেমড অফ কোর্ট হতে পারে, এমনটা কিন্তু শিক্ষামন্ত্রীর বক্তব্য। এবং সেই কারণেই তারা যে এই সেই তালিকা কিন্তু তারা প্রকাশ করছে না, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে বক্তব্য। এবং দিদি, শিক্ষামন্ত্রী তিনি বলছেন যে তালিকা প্রকাশে অসুবিধা আছে। দেখুন, শিক্ষামন্ত্রী যেটা বলছেন যে আমাদেরকে যদি ওএমআর এর কপি দেয় বা যদি স্যাগ্রিগেশন করে দেয় তাহলে কন্ডেম অফ কোর্ট হবে, কিন্তু এটা সর্বৈব মিথ্যে। তার কারণ হচ্ছে শিক্ষামন্ত্রী যেভাবে বলছেন, কারণ সুপ্রিম কোর্ট কখনোই জাজমেন্টে বলেনি যে যে আমাদেরকে তালিকা দেওয়া যাবে না। যদি সুপ্রিম কোর্ট বলতো তালিকা দেওয়া যাবে না, ওএমআর এর মিরর ইমেজ দেওয়া যাবে না, তাহলে সেটা কন্ডেম অফ কোর্ট হতো যদি দিত। কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এর আগের বছর 22 এপ্রিল হাইকোর্টের যে ভার্ডিক্ট ছিল, দেখে নিন সবাই, সেখানে এই 3 নাম্বার পয়েন্ট, এই যে 3 নাম্বার পয়েন্টটা ভালো করে দেখে নিন, সবাই দেখে নিন 3 নাম্বার পয়েন্টটা ভালো করে দেখে নিন। দেখেছেন? এইটা এখানে বলা হয়েছে, আপনারা নিজেরা পড়ে নিন কি বলেছে। দেখুন এখানে বলা হয়েছে, এটা বলছি আপনাদেরকে, ওএমআর sheets available in the 3 hard disks if not already done or such portion not done must be uploaded in the website of SSC forthwith and made available to the public for viewing। অর্থাৎ পুরো ওপেন টু অল করতে বলা হয়েছিল আমাদের ওএমআর এর মিরর ইমেজ, কিন্তু সেইটা কেন ওপেন করা হয়নি? হাইকোর্টের এই রায় কেন এসএসসি মানেনি? এইটাই হচ্ছে কন্ডেম অফ কোর্ট। অতএব এসএসসির বিরুদ্ধে কন্ডেম অফ কোর্টের মামলা হওয়া দরকার আছে। আমরা শুনলাম বক্তব্য। এবং এই মুহূর্তে আচার্য ভবনের মুখে, সেখানে তুমি জানো এসএসসির চেয়ারম্যান তিনি ঘেরা হয়ে রয়েছেন, এবং এই যে যারা আন্দোলনকারী তাদের এক প্রতিনিধি দল এই মুহূর্তে কিন্তু ভেতরে যাচ্ছে, যেমনটা মনে করা হচ্ছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা, যে যারা আন্দোলন করছে কি জানতে পারছো, এসএসসি ভবনের ভেতরে যাচ্ছে। এবং যেটা মনে করা হচ্ছে যে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে, যিনি গতকাল থেকে ঘেরাও হয়ে রয়েছেন, তার সঙ্গে এদের বক্তব্য হতে পারে। এবং আমরা একটু চেষ্টা করব জেনে নেওয়ার যে কি 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 বিষয় তারা মূলত আছে, কোন বক্তব্য কি বলবেন আপনারা কজন যাচ্ছেন? এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ অঞ্জন এবং সুপর্ণা, যে এই মুহূর্তে আন্দোলনকারীদের এক প্রতিনিধি দল তারা কিন্তু এই মুহূর্তে ভেতরে যাচ্ছেন। এবং তাদের যে প্রতিনিধি দল এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে এসএসসি ভবনের ভেতরে, আচার্য ভবনের ভেতরে তাদের যে প্রতিনিধি দল, আপনাদের কি আপনাদের এখনো যায়নি, সিদ্ধান্ত এখনো হয়নি, যাবে অবশ্যই, সেটা সময়ের অপেক্ষা। একটু দেখুন আপনারা কি বিষয় চেয়ারম্যানের সাথে কি দেখা হবে? সেটা তো হওয়ার কথা। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে এসএসসি আচার্য ভবনের ভেতরে আন্দোলনকারীরা, তাদের এক প্রতিনিধি দল তারা এই মুহূর্তে গেছে। মনে করা হচ্ছে যেটা এসএসসির চেয়ারম্যান, তার সঙ্গে কিন্তু দেখা করা হতে পারে। এই প্রতিনিধি দল এই মুহূর্তে কিন্তু ভেতরে যাচ্ছে, সেই ছবি কিন্তু আমরা সরাসরি আমাদের দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আচার্য ভবনের ভেতরে আন্দোলনকারীদের প্রতিনিধি দল, সেই দল এই মুহূর্তে কিন্তু তারা ভেতরে যাচ্ছে। এবং তাদের যে বক্তব্য এবং যে তালিকা প্রকাশের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু তারা তুলে ধরবেন। এবং তাদের তরফ থেকে, অর্থাৎ এসএসসির তরফ থেকে কি সমস্যা রয়েছে সেই বিষয়টাও কিন্তু এসএসসির চেয়ারম্যান তিনি তুলে ধরতে পারেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এই মুহূর্তে আমরা একটু চেষ্টা করব, আপনাদের কি কোনো প্রতিনিধি দল ভেতরে গেলেন কথা বলার জন্য? যে সমস্যা আসুক, তারপরে জানা যাবে কতজন গেলেন সেটা এখন বলা যাচ্ছে না। এই মুহূর্তে এসএসসি ভবনের ভেতরে এই যে আন্দোলনকারী তাদের যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল কিন্তু এই মুহূর্তে ভেতরে গেছে। পুলিশ আধিকারিকরা রয়েছে, সেই পুলিশ আধিকারিকদের সঙ্গে তারা কথা বলছেন। এবং তারপর যেটা মনে করা হচ্ছে যে জটিলতা তৈরি হয়ে রয়েছে গতকাল থেকে, সেই জটিলতা কাটানোর জন্যই কিন্তু
এই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। কারণ শুধু একটি বিষয় জানতে চাইবো, যারা এই মুহূর্তে যে প্রতিনিধি দল সেখানে প্রবেশ করলেন, আমার প্রশ্ন হচ্ছে এনাদের কি চেয়ারম্যানই ডেকেছেন, নাকি তারা নিজেদের থেকে একটি প্রতিনিধি দল তৈরি করেছে শুধুমাত্র চেয়ারম্যানের সঙ্গে বৈঠকটা করবেন বলে, কোনটা? দেখো, শিক্ষামন্ত্রী তিনিও আজকে বলেছিলেন যে আন্দোলনের পথ ছেড়ে আলোচনায় যদি বসতে চান আন্দোলনকারীরা, তাহলে কিন্তু সেই রাস্তা খোলা রয়েছে। এখন যেটা দেখার, যেটা মনে করা হচ্ছে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই যে আজকের যে এই বৈঠক, সেই বৈঠক হতে চলেছে। অর্থাৎ যে জটিলতা গতকাল থেকে তৈরি হয়ে রয়েছে এই করুণাময়ীর সামনে, আচার্য ভবনের সামনে, সেই জটিলতা কাটানোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ, ইতিবাচক উদ্যোগ বলা যেতে পারে আন্দোলনকারীদের সঙ্গে এই মুহূর্তে আধিকারিকদের যে বৈঠক, এসএসসি চেয়ারম্যানের যে বৈঠক, সেই বৈঠকের মাধ্যমে সম্ভবত সেই জটিলতা কাটার একটা সম্ভাবনা অন্তত তৈরি হতে পারে। অঞ্জন, বেশ, ত্রয়ন তুমি সঙ্গে থাকো, পরিস্থিতির উপর নজর রাখো। আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছিলাম, যে আজকে এসএসসি গতকালই আমরা দেখেছি যে এসএসসি তরফ থেকে জানানো হয়েছিল যে একটি যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হবে, কিন্তু সেটা করা হয়নি। এবং গতকালের পর আজ মঙ্গলবারও কিন্তু আন্দোলন চলছে চাকরিহারাদের, এবং তাদের যে মূল দাবি ছিল সেই দাবিতেই কিন্তু তারা আজকে আন্দোলন চালাচ্ছে। এবং এই মুহূর্তে আমরা যে বিষয়টা দেখালাম, যে এক প্রতিনিধি দল আজকে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন, কিন্তু সাংবাদিক বৈঠক করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি ঠিক কি জানিয়েছিলেন সাংবাদিক বৈঠক করে একবার সরাসরি শোনাতে বলবো আমাদের পিসিআর কে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ব্রাত্যের বার্তা দিয়েছেন তিনি, যে তালিকা প্রকাশ হয়েছে তা সুপ্রিম কোর্টই প্রকাশ করেছে, আমরা কিছু তৈরি করিনি। তালিকা প্রকাশে বিলম্বের কারণ হলো তালিকা প্রকাশ করা হলে আইনি জটিলতা বাড়তে পারে এবং আদালত অবমাননা হতে পারে। আইনি পরামর্শ না পাওয়ায় কাউকে বরখাস্ত করা হয়নি, কারো বেতন বন্ধেরও নির্দেশ দেওয়া হয়নি। কড়া ভাষায় জানাচ্ছেন তিনি, করার কোনো মানে হয় না, এসএসসি ব্রাত্য বসুর তরফ থেকে জানানো হয়েছে। এবং এতে আমাদের রিভিউ পিটিশন করার জায়গাটা দুর্বল হয়ে পড়তে পারে। আন্দোলন না করে সকলকে স্কুলে যাওয়ার জন্য জানানো হয়েছে, এবং এও জানিয়েছে যে সকলেই বেতন পাবে। এবং অযোগ্য তালিকার বাইরে এখনো 17,206 জন রয়েছে এমনটা বলছেন শিক্ষামন্ত্রী। যে তালিকা প্রকাশ হয়েছে তা সুপ্রিম কোর্টই প্রকাশ করেছে এমনটাও বলছেন আমরা কিছু তৈরি করিনি। অর্থাৎ আপনাদের মনে থাকবে 11ই এপ্রিল কার্যত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বললেন যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা সম্ভব এবং যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ হবে। আজ 22 তারিখ, 22শে এপ্রিল, মাঝে 10 দিন পেরিয়েছে। 11 দিনের মাথায় আবারও সেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সেই একই ইস্যু, এবং তার সঙ্গে সঙ্গে ব্রাত্য বসুর বার্তা যোগ্য অযোগ্যদের তালিকা সামনে এখন আনা যাবে না। যদিও বা আমরা এখন যে লেটেস্ট আপডেট আপনাদের সামনে রাখলাম, আমাদের প্রতিনিধি সেখানে একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছে এসএসসি ভবনের সামনে, ত্রয়ন চক্রবর্তী। তিনি বলছেন যে যখন সেই শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলছি, চাকরিহারা শিক্ষকদের সঙ্গে কথা বলছি, তাদের সঙ্গে কথা বলে এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে আজ কিন্তু একটি বৈঠক হবে, বিশেষ করে সেই সব চাকরিহারাদের সঙ্গে যাদের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। চেয়ারম্যানের সঙ্গে কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে একটি তালিকা মুখ্যমন্ত্রীকে পাঠানো হবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সুপর্ণা। তার কারণ হচ্ছে এতক্ষণ পর্যন্ত বলা হচ্ছিল যে কোনো তালিকা প্রকাশ করা যাবে না। এবার প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তালিকা পাঠানো হচ্ছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন যে সেই তালিকা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছবে, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন সাধারণ চাকরিহারা যাদের চাকরিটা হারিয়েছে তাদের কাছে আনা যাচ্ছে না। যদিও বা সেখানকার চাকরিহারা একজন শিক্ষিকা কিন্তু বলছেন যে এটা কোনোভাবেই কন্ডেম অফ কোর্ট কিন্তু হবে না।
একেবারে আমারও ঠিক ওই জায়গাতেই প্রশ্ন যে কেন আনা যাচ্ছে না। তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তালিকা প্রকাশ করছে না। এখন আগেই জানানো হয়েছিল, তুমি যেমনটা বলে শুরু থেকেই বলা হয়েছিল যে তালিকা প্রকাশ করা হবে, সামনে আনা হবে, এবং আজ হঠাৎ করে বলছে যে তালিকা প্রকাশ করা যাবে না কারণ হাইকোর্টের তরফ থেকে কোনো রকম নির্দেশ নেই। হঠাৎ করে নিজেদের ভার্ডিক্ট বদলে নিচ্ছে শিক্ষামন্ত্রী। সেক্ষেত্রে কোথাও এই সমস্ত যে জটলা রয়েছে বা এই সমস্ত যে অসঙ্গতি, এই অসঙ্গতি থেকে কিন্তু নানা রকমের ইঙ্গিত সাধারণ মানুষের কাছে আসছে যে কোথাও গিয়ে যে দুর্নীতির কথা এর আগে বারংবার প্রকাশ্যে এসেছিল, সেই দুর্নীতির কারণেই কি বারবার এই পিছুটান তালিকা প্রকাশ করতে গিয়ে? ব্রাত্য বসু ঠিক কি জানিয়েছিলেন সাংবাদিক বৈঠক করে বা কি বলেছেন, একবার সরাসরি আপনাদের সামনে রাখবো। মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে চাকরিহারাদের পাশে রয়েছে এবং তার নির্দেশে চাকরিহারাদের স্বার্থে রাজ্য সরকারের আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর সর্বক্ষণ কাজ করে চলেছে। আজকেও মুখ্যমন্ত্রী তার সভা থেকে বলেছেন যে চাকরি আমরা দিয়েছি, কারা চাকরি খেয়েছে আপনারা জানেন। আমি যেটা এখানে প্রথম দিন বলেছিলাম যে আমরা না হয় এই কেসটায় সুপ্রিম কোর্টে হেরেছি, কিন্তু জিতলো কারা? এই প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন ভালো হয়, যে এই কেসটা তো হারলাম সুপ্রিম কোর্টে, তাহলে জিতলো কারা? সেটা জানেন সবাই কারা জিতেছে, আমি আর সেটা বলছি না। এই যে আমরা কাজ করে যাচ্ছি এটা মাথায় রাখতে হবে। একই সঙ্গে আমরা কিন্তু পুরো প্রক্রিয়াটা মহামান্য ন্যায়ালয় অর্থাৎ সুপ্রিম কোর্টে পুরো বিষয়টা এখনো বিচারাধীন আছে। আমরা এটাও জানিয়েছি আপনাদের মাধ্যমে যে দ্রুত আমরা রিভিউ পিটিশনে আমরা যাচ্ছি, অর্থাৎ আইনি প্রক্রিয়া এখনো চালু তথা লাগু আছে এবং আমরা সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা যে নির্দেশ দিয়েছেন তা আমরা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা বিশেষভাবে দায়বদ্ধ। এটাও আমাদের মনে রাখতে হবে যে ওই রায় বেরোনোর পরে আমাদের সরকার, আমাদের বোর্ড, মাধ্যমিক শিক্ষা পর্ষদ এখানে আছেন তার সভাপতি, তাদের যে সাম্প্রতিক আবেদন তাতে মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের সরকার, মুখ্যমন্ত্রীর কথায় আমাদের দপ্তর, আমাদের বোর্ড আবেদন করেছিলেন এবং তার জন্যে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত উপযুক্ত শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই বলেছেন। রিভিউ পিটিশনও আমরা করছি, সেটাও আমরা জানিয়েছি। তাই যেটা এমন কোনো কিছু করা উচিত নয় যেটা আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে। মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ তা লঙ্ঘিত হয় এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী কন্টেম্প্ট অফ কোর্ট যাতে আপনাদের না হতে হয় বা আমাদের না হতে হয় তা আপনাদের বজায় রাখতে মনে রাখতে অনুরোধ করছি। এটাও বলছি যে তারা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন 31শে ডিসেম্বর পর্যন্ত আমি আপনাদের সেই উপযুক্ত শিক্ষকদের বলছি তাদের স্কুলে যোগদান করতে আমি অনুরোধ করছি। বেতনের কথা মুখ্যমন্ত্রী আজকে বলেছেন, আমাদের দপ্তর এই নিয়ে কাজ করে যাচ্ছে এবং আমি আবার বলছি যে নিশ্চিত করার দায়িত্ব আমরা নিচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী এবারে তাই আপনাদের সামনে রাখলাম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ ঠিক সাংবাদিক বৈঠক করে কি জানালেন, কি বার্তা দিলেন ব্রাত্য। আর ঠিক এই বিষয় নিয়ে আরও বেশি আমরা বিশ্লেষণ করব, আরও এই বিষয় নিয়ে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করবো, তার কারণ সত্যি ইঙ্গিতের মাঝেই আজ ইঙ্গিত রয়েছে। আসছি একটি ছোট্ট বিরতির পর, কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ইঙ্গিত। এসএসসি ভবনের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা এবং তারা জানিয়েছেন যে যতদিন না পর্যন্ত যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ্যে আনা হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে, এই আন্দোলন জারি থাকবে, বৃহত্তর আন্দোলনে পরিণত হবে এই আন্দোলন। কিন্তু
তারপরেও রাজ্য সরকারের টনক নড়ছে না। রাজ্য সরকার একের পর এক দিন দিয়ে যাচ্ছে, ডেট দিয়ে যাচ্ছে, অর্থাৎ ডেডলাইন দিচ্ছে, কিন্তু কোনো রকম ফল পাচ্ছে না চাকরিহারারা। রাজ্য সরকারের তরফ থেকে কি বলা হচ্ছে যে আপনারা স্কুলে যান, আপনারা পড়ান, আপনাদের বেতন দিয়ে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন যে জায়গায় যে শুধুমাত্র বেতন পেলেই কি কে যোগ্য আর কে অযোগ্য, যে বিষয়টা সামনে এসেছে, যার জন্য মান সম্মান খোয়া গিয়েছে, বলছেন চাকরিহারারা তাদের সম্মান তারা ফিরে পেতে চান, সেই সসম্মানে তারা স্কুলে যেতে চান, সেই সম্মানটা ফিরে পাওয়া যাবে বেতন দিয়ে দিলেই, এই যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। আর সবথেকে বড় বিষয় যে বিষয়টা সামনে আসছে, যে কেন প্রকাশ করছে না সামান্য দুটো দাবি, চাকরিহারাদের সামান্য দুটো দাবি, যে দাবিটা সহজেই প্রকাশ করতে পারে যদি সরকার চায়, যদি সরকার সদিচ্ছা প্রকাশ করে তাহলে সহজেই প্রকাশ করতে পারে। কিন্তু প্রশ্ন কেন করছে না? চাকরিহারারা যে দুটো দাবি রেখেছে সেই দুটো দাবি প্রকাশ করছে না। এবং এসএসসি সাংবাদিক বৈঠক করে পরিষ্কার জানিয়েছে যে হাইকোর্টের তরফ থেকে কোনো রকম নির্দেশ দেওয়া হয়নি। ব্রাত্য বসু তিনি জানাচ্ছেন, শিক্ষামন্ত্রী, যে হাইকোর্টের তরফ থেকে কোনো রকম নির্দেশ দেওয়া হয়নি তালিকা প্রকাশ করার জন্য। এবং তারপরে আমরা যেমনটা জানতে পেরেছি যে আজকে সবথেকে দুটো বেশি ইম্পর্টেন্ট জিনিস, যে এক হচ্ছে চাকরি হারাদের এক প্রতিনিধি দল এসএসসির সঙ্গে বৈঠকে বসতে গিয়েছে, বৈঠক হবে। আর দ্বিতীয় একটি তালিকা রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে, এবং সেই তালিকা রাজ্য সরকারের কাছে পাঠানো হলেও কিন্তু তা প্রকাশ্যে আনা হবে না, এমনটাও কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে। অঞ্জন, দেখো এই যে বিষয়টা, যে এই যে গড়িমসি চলছে তালিকা প্রকাশ করাকে কেন্দ্র করে, এই যে চাকরিহারাদের একটা প্রতিনিধি দল বৈঠকে বসতে গিয়েছে এসএসসির সঙ্গে, সেক্ষেত্রে কি হাদেও কোনো লাভ হবে? এবং অন্তত এই বিষয়ে তো বলতে গেলে সব থেকে ভালো বলা যায় যে 1 বছর ধরে সুপ্রিম কোর্ট এসএসসিকে সময় দিয়েছিল, এসএসসি কোনো রকম কিছু সদুত্তর দিতে পারেনি। এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে এক প্রকার সুপ্রিম চাপে এসএসসিকে কার্যত সেই 5000-এর তালিকা বের করতে হয়েছে, যারা কার্যত অযোগ্য বলে একেবারে প্রমাণিত হয়ে গিয়েছে, অন্তত এসএসসির কাছে তো প্রমাণিত হয়ে গিয়েছে। কিন্তু তারপরের যে ঘটনাক্রমগুলো আসছে, এটা একেবারে পরিষ্কার যে রাজ্য সরকার নিশ্চয়ই কোনো না কোনো নেপথ্যে চাপে রয়েছে, কোনো একটি বেড়াজালে নিশ্চয়ই তারা আবদ্ধ রয়েছে, যার জেরে তারা এই তালিকা প্রকাশ করতে পারছে না। এবং ঠিক সে জায়গায় তারা প্রতিশ্রুতি বারংবার দিচ্ছেন, কিন্তু প্রতিশ্রুতি ধরেও রাখতে পারছে না। এই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত সাঁড়াশি চাপে রয়েছে। একদিকে আরজি কর, অন্যদিকে এই 26,000-এর চাকরি এবং তার সঙ্গে সঙ্গে ওয়াকফ সংশোধনী আইন, তিনটে বিষয়ে কার্যত জর্জরিত রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভেবে দেখুন, শালবনীতে তাপবিদ্যুৎ কেন্দ্র শিলান্যাস হচ্ছে, কিন্তু এ রাজ্যে 25,752 জনের চাকরি যাচ্ছে। এই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রাখছেন শোনাবো। কয়েকটা লোক আছে আপনারা জানেন, টিচারদের চাকরি খাওয়ার জন্য, গভর্নমেন্ট সার্ভিস খাওয়ার জন্য, যে কোনো ব্যাপারে কথায় কথায় জনগণের কাজ করে না, ওদের ভোট চাই না, ওরা কোর্টে গিয়ে শুধু পিল খায় আর পিল করে, পিআইএল করে করে বাংলার সর্বনাশ করছে। এর জন্য কোর্ট দায়ী নয়, দায়ী যারা মুখে কথা বলে বড় বড়, যারা কোনোদিন কিছু মানুষের জন্য করে না। আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে। আমি পরিষ্কার বলছি, শিক্ষার্থীরা, শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি, সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম, এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই, উত্তেজনা করবার দরকার নেই। আর গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে, আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন। আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব, এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন, আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন।
দেখো অঞ্জন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম। সেখানে শিক্ষামন্ত্রী বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের পাশে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু সে একই কথাই ইঙ্গিতে বোঝালেন যে তিনি পাশে রয়েছেন চাকরিহারাদের। কিন্তু তিনি এই যে বারংবার বিরোধীদেরকে আক্রমণ করছে, বলছে বিরোধীরা নাকি চাকরি খেয়েছে, বিরোধীদের বড় বড় কথা। এখন প্রশ্ন যে বিরোধীরা যদি চাকরি খেয়ে থাকে বা বিরোধীরাই যদি কোনো রকম পরিকল্পনা করে এই এত কিছু যোগ্য অযোগ্য এই বিষয়গুলো যে সামনে যদি এসে থাকে, সেক্ষেত্রে এটা কি কোথাও গিয়ে এসএসসি অস্বীকার করতে পারে যে দুর্নীতি হয়নি বা এই যে অযোগ্যরা চাকরি পেয়ে গিয়েছে টাকার বিনিময়ে, এটা কি কোথাও গিয়ে এসএসসি অস্বীকার করতে পারে? যদি সত্যি এটা বিরোধীদের পরিকল্পনা হয়ে থাকতো, তাহলে কেন নিজেদের ভার্ডিক্ট কেন প্রকাশ করছে না, কেন বলছে না যে যাদের চাকরি গিয়েছে তারা সকলেই যোগ্য, কোনো রকম অযোগ্য নেই, কেন বলছে না? শোনো, তুমি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপাতত দর্শকদের সামনে রেখেছো। তাহলেও আমরা কিছুক্ষণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্যি সেই ভার্ডিক্ট মেনে নিচ্ছি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে বিরোধী শিবির, বিজেপি প্রত্যেকে এই যারা যোগ্য অযোগ্য এইসব ইচ্ছে করে ক্রিয়েট করছে এবং তার সঙ্গে সঙ্গে এইসব চাকরিহারাদের আজ যে রাজপথে তারা বসে রয়েছেন তার নেপথ্যে কারণ হচ্ছে বিরোধী শিবির। একদম অত্যন্ত মুখ্যম জায়গায় তুমি চালটা দিয়েছো। অর্থাৎ যে ইঙ্গিত আজ দর্শকদের উদ্দেশ্যে আমরা রাখতে যাচ্ছি তা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বললে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সত্যি কথা বললে, প্রশ্ন হচ্ছে তাদের আত্মরক্ষা বা আত্মপক্ষ সমর্থন কেন তারা রাখতে পারছেন না। অর্থাৎ এ পর্যায়ে দাঁড়িয়ে থেকে সুপ্রিম কোর্ট যদি সত্যিই কোনো অস্বস্তিতে পড়ে থাকে, সুপ্রিম কোর্ট যদি রাজ্যের কাছে কিছু চেয়ে থাকে, রাজ্য কেন সেই আত্মপক্ষ সমর্থনের খাতিরে কোনো ডেটা সামনে রাখতে পারছে না? প্রশ্নটা এখানেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোনো এক জায়গায় দুর্নীতি হয়েছে এটা তারাও মানছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে পাখির চোখ 26-এর বিধানসভা নির্বাচন। 2026-এর বিধানসভা নির্বাচনকে এক কথায় পাখির চোখ করতে চাইছে বিরোধী শিবির থেকে শাসক শিবির। দেখো, রাজ্যে অনেক ইস্যু রয়েছে, কিন্তু সব থেকে মুখ্যম ইস্যু, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে এই চাকরিহারা শিক্ষকরা। অর্থাৎ যে 25,752 জনের চাকরি গিয়েছে, সেই 25,752 জনের ডেডলাইন, লাস্ট লাইফ লাইন কিন্তু 31শে ডিসেম্বর অবধি। এবার ভোট কবে? ভোট আগামী বছর, যে কোনো সময় সেই ভোটের দাওয়া বেঁচে যেতে পারে। অর্থাৎ এই 31শে ডিসেম্বর পর্যন্ত, 31শে ডিসেম্বর এই তারিখটিকে বারংবার রাজ্য সরকার কেন প্রশংসা করতে চাইছেন যে রাজ্য সরকার চেষ্টা করে 31শে ডিসেম্বর অবধি নিয়ে এসছেন? এটাতে যথেষ্ট কারণ রয়েছে। তার কারণ 31শে ডিসেম্বর এই লাইনটি যদি আমি বারংবার ব্যবহার করি, তাহলে সেই সব সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে যাচ্ছে যে 31শে ডিসেম্বর অবধি কে আনলো? রাজ্য সরকার আনলো। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কার্যত সেই সব বিরোধী শক্তির সঙ্গে লড়াই করে 31শে ডিসেম্বর পর্যন্ত সেই সব চাকরিহারাদের লাইফ লাইন ক্রিয়েট করেছে। কিন্তু এখানে অনেক বড় একটি ইঙ্গিত রয়েছে, তা হলো 31শে মে যে বিজ্ঞপ্তি জারি করা হবে, সেই বিজ্ঞপ্তিতে কার্যত কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন? চাকরিহারারা অ্যাপ্লাই করতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে নবরা অর্থাৎ নতুন যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে এবার ভাবুন, 31শে ডিসেম্বর যাদেরকে যোগদান করানো হবে তাদের মধ্যে কি সত্যি যাদের চাকরি হারিয়েছে তারাই শুধু থাকবেন, নাকি নতুন যারা পরীক্ষা দেবেন তারাও থাকবেন? নিশ্চয়ই বুঝতে পারছো সুপর্ণা। আর ঠিক এ জায়গা থেকেই প্রশ্ন উঠতে শুরু করবে, যেসব চাকরিহারারা চাকরিটা হারিয়েছেন তাদের মধ্যে থেকে অনেক যোগ্য চাকরিহারারাও কিন্তু এবার 31শে ডিসেম্বরের পরে চাকরিটা হারাতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে, 10 বছর ধরে যারা চাকরি করলেন সেই সব চাকরিহারাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? অন্ধকার। অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনের আগে সেই অন্ধকারের একেবারে পেছনে একটু আলোর দিশা দেখানোর চেষ্টা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ ভোট ব্যাংক পলিটিক্স। অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে নিজেদের ভোট বাক্স অন্তত সুরক্ষিত রাখতে সবাই চেষ্টা করছে দেদার তু মেমে সম্পর্ক তৈরি করতে এ রাজ্যে। কখনো রাজ্য সরকার চাইছে বিরোধীদের দিকে আঙুল তুলে তারা বোঝানোর চেষ্টা করছে যে বিরোধীরা চাকরি খেয়েছে, বিরোধীরা রাজ্য সরকারের দিকে আঙুল তুলে সরাসরি বোঝানোর চেষ্টা করছে শাসক শিবির 25,752 জনের চাকরি খেয়েছে।
তুমি দেখো সুপর্ণা, এটা কতটা প্রাসঙ্গিক যে 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই 25,752 জনের যে মাইলস্টোন ক্রিয়েট করার একটা চেষ্টা চলছে রাজ্যে, যে ইতিহাস তৈরি হচ্ছে যে এ রাজ্যে 25,752 জনের অন্তত একদিনের জন্য হলেও চাকরি গিয়েছে। এই ঘটনা বিরলতম ঘটনা, আর ঠিক সে কারণের জন্যই এই ঘটনাকে পলিটিক্সের ক্ষেত্রে ব্যবহার করার একটি চেষ্টা চলছে, সে রাজ্য সরকারই হোক কিংবা বিরোধী শিবিরই হোক। অর্থাৎ এ জুজু দেখিয়ে অন্তত 26-এর বৈতরণী যদি পার হওয়া যায়, তাহলে বিরোধী শিবিরের পাকা কথা একেবারে পাকাভাবে প্রকাশিত হবে। রাজ্যের বুকে বিজেপি কিংবা সিপিআইএম কিংবা কংগ্রেসের ধ্বজা আবারও উত্তোলিত হতে পারে, অর্থাৎ ভোট ব্যাংক পলিটিক্স। একেবারে অঞ্জন, আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তর আলোচনা করব, তার আগে সময় আরো একটি ছোট্ট বিরতির।